মানুষ আর প্রকৃতি আলাদা নয়। যেদিন আমরা এই কথাটার মর্ম বুঝতে পারবো সেদিন আর আমাদের কাছে নিজেদের প্রাণ বাঁচানো আর প্রকৃতিকে বাঁচানো এই দুটো আলাদা বলে মনে হবে না। আজকের পর্বে আমরা এমন কিছু মানুষের কথা শুনবো যাদের উদ্যোগ আমাদেরকে এই পরিবর্তনের আরও কাছাকাছি পৌঁছে দিচ্ছে। নমস্কার, ইকো ইন্ডিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবী সাহা। আজকের পর্বে থাকছে তামিলনাড়ুর এক নারীর তাল গাছ বাঁচিয়ে সমাজকে রক্ষার গল্প, এছাড়া জলবিদ্যুতের সমাধান, বন্যপ্রাণী সংরক্ষণ ও আবর্জনা থেকে শিল্পের গল্প। তামিলনাড়ুর উপকূলে তাল গাছ কেবল একটি গাছ নয়, এটি এই এলাকার সংস্কৃতি, জীবিকা এবং পরিচয়ের প্রতীক। কিন্তু এই ঐতিহ্যবাহী গাছ এখন সংকটের মুখে। আবহাওয়া বদলাচ্ছে, নগরায়ন বাড়ছে এবং নির্মাণের জন্য তাল কাঠের চাহিদা বাড়ছে, ফলে দ্রুত কমছে এই গাছগুলি। কন্যাকুমারীর একজন নারী ঠিক করেছেন এই তাল গাছকে রক্ষা করতেই হবে, তাই তিনি পরিচিত তাল রাজকুমারী নামে। চলুন শুনি এই রাজকুমারীর লড়াইয়ের গল্প। তামিলনাড়ু তাল গাছের জন্য বিখ্যাত। স্থানীয় মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে এই গাছগুলি। কিন্তু নির্মাণ শিল্পে তাল কাঠের চাহিদা বৃদ্ধি, বেড়ে চলা নগরায়ন ও জলবায়ুর বদল এই সম্পদকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। முன்காலத்துல எல்லாம் நீங்க பாத்தீங்கன்னா সমুদ্রের ধারে সব கோஸ்டல் জায়গায় ஏரியாவுல নারকেল எங்க আর பார்த்தாலும் তাল பனை গাছ மரமும் দেখা தென்னை যেত। மரமும் பிளான் কিন্তু பண்ணிருப்பாங்க. এখন பனை மரம் রক্ষণাবেক্ষণ இப்ப কম হওয়ায় இந்த অনেক জায়গায় நாட்கள்ல তাল எல்லாம் இப்ப গাছের நீங்க সংখ্যা பாத்தீங்கன்னா কমে மெயின்டெனன்ஸ் গিয়েছে। இல்லாம பல இடங்கள்லயும் அழிந்து போயிட்டு। প্রাতিজিন এই পরিস্থিতি পরিবর্তন করার অভিপ্রায় শুরু করেন ট্যান পাম ফাউন্ডেশন। 17 வருட ஆசிரியர் பணியை விட்டுட்டு டீச்சிங் 17 ஃபீல்டை বছরের விட்டுட்டு தான் நான் என்ன শিক্ষকতার চাকরি செய்திருக்கேன்னு ছেড়ে சொன்னா, இந்த আমি பனித்தொழிலை তাল நம்ம গাছ மீட்டெடுக்கணும்னு বাঁচানোর কাজে சொல்லிட்டு, লেগে পড়লাম। இந்த பனித்தொழில তাল গাছ কেন மகத்துவத்தையும் দরকার, நம்முடைய কেন குழந்தைகள் এদের முதல் எல்லாருக்கும் বাঁচাতে হবে தெரிஞ்சுக்கணும்னு সেসব சொல்லிட்டு লেখা ஸ்கூல்ஸ், காலேஜஸ், প্রচারপত্র பொதுமக்களிடையே বিলি இப்போ করা শুরু করলাম। கோயில்கள், বিশেষ விழாக்கள் করে எல்லாத்துலயும் எனக்கு স্কুল பிரசுரம் ஃபர்ஸ்ட் এবং வழங்க কলেজের শিক্ষার্থীদের அதை জন্য பார்த்து விழிப்புணர்வு মানুষ আমার பிரசுரங்கள், কথা இந்த বুঝতে பனிமரத்துல শুরু என்னென்ன করলো, பயன்கள் আমার இருக்குது, அதோட সঙ্গে நன்மை என்னன்னு যুক্ত சொல்லிட்டு হলো। அதை பார்த்து மக்கள் எல்லாமே என்னோட கைகொடுக்க தொடங்கினாங்க। সংরক্ষণের জন্য জনসচেতনতা খুবই জরুরি। এঞ্জেল ফেলিক্স 8 বছর ধরে এই প্রাক্তন শিক্ষিকার সঙ্গে কাজ করছেন। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলছেন এই গাছগুলোর গুরুত্ব নিয়ে, সমাজ জীবন এবং স্থানীয় পরিবেশের জন্য। சுனாமி வந்த காலங்கள்ல எல்லாம் என்ன সুনামির ஆச்சு সময় তাল அப்படின்னா, গাছ না சின்ன থাকার அலையே কারণে வந்து ছোট என்ன ঢেউ செய்யுது அப்படின்னா ঝুপড়ি অবধি ஊருக்குள்ள চলে புகுந்து এসেছিল। குடிசை பகுதிகளை எல்லாம் அழிச்சு কিন্তু இழுத்து যেখানে তাল கடல்ல গাছ கொண்டு ছিল போயிட்டு। সেখানে ஆனா এই இதே இது পরিস্থিতি அந்த হয়নি। பனைமரம் இருந்த காலங்கள்ல ঝুপড়িতে இப்படிப்பட்ட পৌঁছায়নি। அலைகள் வந்தா கூட, எந்த இயற்கை சீற்றங்கள் வந்தாலும் கூட அது என்ன செய்யல, அந்த வீடுகளை ஒன்றும் তাল গাছ பாதிக்கல। অনেক அதே போல উঁচু হয়। பனைமரத்தை আর பொறுத்தவரையில তাদের শিকড় எவ்வளவுக்கு அதிகமா মাটির வளருதோ গভীরে চলে যায়। அதுக்கு அளவுக்கு என்ன செய்யும்னா அதுக்கு வேர் வந்து அந்த அளவுக்கு বৃষ্টি பூமிக்கு হলে அடியில জল அவ்வளவு তাল ஆழமா গাছের போகும். শিকড়ে இதுல জমে வந்து থাকে, மழை যা பெய்யும் போது ভূগর্ভস্থ இந்த জলের স্তর மழை நீரானது বাড়িয়ে இந்த দেয়। வேர்ல சேமிக்கப்படுகிறது, நம்ம நிலத்தடி நீரினுடைய மட்டத்தை அது அதிகரிக்கிறது। প্রাতিজিন ও তার দল 100রও বেশি বীজ রোপণ উৎসবের আয়োজন করেছেন। স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে হাইওয়ে আর উপকূল বরাবর গাছ রোপণ করেছেন। তিনি তার কাজ অনলাইনে শেয়ার করেন এবং প্রদর্শনী ও ওয়েবিনারের মাধ্যমে তাল গাছ রোপণ ও সংরক্ষণে মানুষকে উৎসাহ দেন। বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তিনি মানুষকে, বিশেষ করে নারীদের, তাল ভিত্তিক হস্তশিল্প থেকে কিভাবে জীবিকা নির্বাহ করা যায় তা শেখান। இப்போ ராமநாடு, தூத்துக்குடி, சாயல்குடி இப்படின்னு சொல்லி তামিলনাড়ুর ஒவ்வொரு বিভিন্ন டிஸ்ட்ரிக்ட்லயும் இந்த জেলায় பனி অনেক ছোট பொருளை ছোট நம்பி ব্যবসায়ীরা வாழ்வாதாரத்தை তাল நம்பி ভিত্তিক இருக்கிற পণ্য அநேக তৈরি மக்கள் করেন। இருக்காங்க। அவங்க வீட்ல தான் இது ஒரு குடிசை தொழில் மாதிரி பண்ணிட்டு வராங்க। சோ আমরা அவங்கள்ட்ட তাদের இருந்து থেকে இந்த জিনিস பொருட்களை எல்லாம் কিনে நாங்களே எடுத்து என்ன স্কুলে செய்யறோம்னு কলেজে சொன்னா, பள்ளி, বিনামূল্যে கல்லூரி বিলি மற்றும் করে சமூக மக்களிடையே সচেতনতা বাড়াই। போகும்போது இலவசமாகவும் நம்முடைய இயக்க சார்பாக வழங்குறோம்। তাল அல்லாம থেকে இந்த বানানো கண்காட்சி জিনিসের வச்சு মেলাও அவங்களுக்கு আয়োজন விற்பனைக்காக করি। நம்ம তাদের வைக்கிறோம்। থেকে அவங்களுக்கு ஒரு জিনিস வாழ்வாதாரம் কিনে கிடைக்கணும்னு சொல்லிட்டு বাজারে அந்த বিক্রি করে பொருட்களை நம்ம அப்படியே কারিগরদের எடுத்து அவங்களுக்கு আয়ের சேல்ஸ் ব্যবস্থা பண்ணி করি। நமக்கு கேஷ் என்ன செய்யறோம், பணத்தை என்ன செய்யறோம், அவங்களுக்கு அனுப்பி வைக்கிறோம்। জিনকে সবাই তাল রাজকন্যা বলেই চেনেন। যাতে তাল চাষিরা আরও বেশি রোজগার করতে পারেন, তাই তিনি তাল শাঁস ও তালের রসকে আরও জনপ্রিয় করতে চান। তবে তিনি রাজ্য সরকারের আরও সহযোগিতাও চান। இன்னும் இந்த அண்டை மாநிலங்கள் எல்லாம் প্রতিবেশী பாத்தீங்கன்னு சொன்னா রাজ্যগুলির பனை சார்ந்த সরকার பொருட்களுக்கு ரொம்ப তাল டிமாண்ட் গাছ வர আর காரணம் তাল அரசு থেকে அதுக்கு তৈরি ரொம்ப জিনিসকে முக்கியத்துவம் கொடுத்துட்டு অনেক இருக்குங்கிறத বেশি நம்ம গুরুত্ব பார்க்கிறோம்। দেয়। சோ அதே இதை আমরাও இங்கும் একই அரசு রকম ஏற்று সাহায্য পেলে நடத்தினால் তাল গাছের நிச்சயமாக উপর இவங்களுக்கு ஒரு নির্ভরশীল வாழ்வாதாரம் মানুষজন கிடைக்கும்। আরো বেশি இன்னும் আয় இந்த করতে பனித்தொழிலை পারবেন। அநேகர் আরো অনেকে এই ஆதரிப்பாங்க, কাজ করতে அதை আসবেন। பனித்தொழிலை আমি நம்பி এটাই বিশ্বাস இறங்குவாங்க করি। என்கிறது என்னோட ஒரு கான்செப்டா இருக்கு। তামিলনাড়ুর রাজ্যবৃক্ষ এই পালমিরা তাল জীবন বাঁচায়, জল সঞ্চয় করে, কর্মসংস্থান তৈরি করে, নানা উপায়ে বাসিন্দাদের উপকার করে। তাল রাজকন্যা তাই এই গাছ রক্ষার লড়াইয়ে নেমেছেন। নদীকে আটকে রেখে বিদ্যুৎ তৈরির পুরনো পদ্ধতি নিয়ে বহুদিন ধরেই চলছে বিতর্ক। ভারতে এমন বড় প্রকল্পের সংখ্যা প্রায় 200, কিন্তু এগুলোর পেছনে রয়েছে উচ্ছেদের, নদীর জল শুকিয়ে যাওয়ার বা পাহাড়ের পরিবেশ বদলে যাওয়ার মতন অনেক গল্প। তাহলে উপায়
অস্ট্রিয়ায় চলছে একটি পরীক্ষামূলক প্রকল্প, যেখানে ইঞ্জিনিয়াররা তৈরি করছেন জলবিদ্যুৎ তৈরির ছোট্ট যন্ত্র, যা নদীকে বাঁধে আটকে রেখে নয়, বরং নদীর স্রোতে ভাসমান অবস্থাতেই কাজ করে, যা মাছেদেরও ক্ষতি করে না। এই পরীক্ষামূলক পরিচ্ছন্ন বিদ্যুৎ পাওয়ার যন্ত্রটি, প্রকল্পটি ছোট হলেও হয়তো আমাদের বিকল্প পথ দেখাবে। অস্ট্রিয়ার লিন্স শহর, গাছপালার মধ্যে লুকিয়ে থাকা এই নতুন আবিষ্কার জলবিদ্যুতের বিপ্লব ঘটাতে পারে। এজন্য বাঁধ লাগবে না, জলাধার বানাতে হবে না। এই স্ট্রম বয়ে বা পাওয়ার বয়ে কাজ করে নিঃশব্দে, দক্ষভাবে, এমনভাবে তা বানানো যাতে প্রকৃতির উপর খুব কম প্রভাব পড়ে। উদ্ভাবকের আশা শিগগিরই এটা দানিউব নদীতে কাজ শুরু করবে। Also die Stromboje ist ein in der freien Strömung পাওয়ার বয়ে schwimmendes একটি ছোট জলবিদ্যুৎ কেন্দ্র। এটি নদীতে ভেসে থাকে, শুধু একটি শিকল দিয়ে নদীর তলায় আটকে রাখা হয়। নদীর স্রোত নিজেই এটাকে ঠিক জায়গায় বসিয়ে দেয়। জল ভিতরে ঢুকে টারবাইন ঘোরায়। তা মিনিটে সর্বাধিক 100 পাক ঘুরলে সর্বোচ্চ 100 কিলোওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে। স্নর্কেল বছরের পর বছর ধরে এই প্রযুক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন। তিনি জানান মাছের জন্য এটা পুরোপুরি নিরাপদ। ভাসমান কাঠ বা জলস্তর বাড়লেও সমস্যা নেই, আর খুব শিগগিরই তা বাণিজ্যিকভাবে বানানো যাবে। দানিউব নদীতে অনেকগুলি বড় সমস্যা আছে। শুধু বন্যা বা ভাসমান আবর্জনা মোকাবিলা করাই নয়, লাভজনক উপায়ে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায় এবং একই সাথে কিভাবে সর্বোচ্চ দক্ষতা কাজে লাগানো যায়, এসবের জন্য বড় আকারে গবেষণা করতে হয়েছে। স্রোত বরাবর প্রায় 200 কিলোমিটার দূরে কর্নয়বুর্গ শহরের অবস্থান। এখানেই অস্ট্রিয়ার প্রথম পাওয়ার বয়ে পার্ক গড়ে তোলা হবে, যা কয়েকশো বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। জলবিদ্যুৎ বানানোর ক্ষেত্রে অস্ট্রিয়ায় ঐতিহ্য বেশ পুরনো। উঁচু আল্পস পর্বত এখানকার নদীগুলোকে শক্তি যোগায়। বিদ্যুৎ আসার আগে ছোট নদী আর ঝর্ণাগুলিকে কাজে লাগিয়ে জলকলের সাহায্যে কারখানাগুলো যান্ত্রিক শক্তি উৎপাদন করত। ফ্রান্স সফট লয়টেরা একটি ঘূর্ণি বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছেন, যা অল্প উচ্চতাতেই কাজ করে। এই ঘূর্ণিপুলটির ভেতরে নিচ থেকে একটি বাস্তুতন্ত্র গড়ে উঠেছে। দেওয়ালে শ্যাওলা জমেছে, তলায় সুতোর মতো শৈবাল জল পরিষ্কারে সাহায্য করে। সোজা কথায় বলতে গেলে, কল্পনা করুন আপনি জলের উপরিভাগ বড় করে তুলছেন এবং উপরে স্রোতের গতি বাড়িয়ে দিচ্ছেন। তাহলে বাতাস থেকে অনেক অক্সিজেন জলে মিশবে। দেওয়ালে আর তলায় শ্যাওলার বৃদ্ধি থেকেই প্রমাণ হচ্ছে জলের মান সত্যি বাড়ছে। এই প্ল্যান্টটি প্রতি বছর 55,000 কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করতে পারে। পাওয়ার বয়ের মতো এটাও মাছের জন্য নিরাপদ। টারবাইনের পাখা চওড়া হওয়ায় মাছ সহজেই পার হয়ে যেতে পারে। আমরা নিজের চোখে দেখছি আশপাশে কয়েকটা ট্রাউট মাছ সাঁতার কাটছে। কিন্তু এই ছোট জলবিদ্যুৎ কেন্দ্রগুলো প্রকৃতির উপর কি প্রভাব ফেলে সে ব্যাপারে জলজ জীববিজ্ঞানী স্টেফান স্মুথস সন্দিহান। ঘূর্ণিবিদ্যুৎ কেন্দ্রের ইতিবাচক প্রভাব আছে এমনটা আমি বলবো না। এটা জলের প্রবাহের ধরন বদলে দেয়। একটা সরু জায়গা তৈরি করে, সব জলকে সেখান দিয়ে যেতে হয়। মাছ পার হতে পারে কিনা সে নিয়ে কিছু পরীক্ষা হয়েছে। কিছু মাছ পার হয়েছে ঠিকই, কিন্তু পরীক্ষায় মাছের সংখ্যা খুব কম ছিল, আর শুধু কিছু নির্দিষ্ট সাইজের মাছ নিয়েই তা করা হয়েছিল। বড় আকারের জলবিদ্যুৎ কেন্দ্রের মতো ঘূর্ণি বিদ্যুৎ কেন্দ্র আর পাওয়ার বয়ে থেকে অনেক বিদ্যুৎ উৎপাদন হয় না, কিন্তু আকার ছোট হওয়ায় এগুলো বসানো সহজ এবং কিছু জায়গার জন্য সুবিধাজনক। আমার মনে হয় এই দুটো নতুন জিনিস প্রত্যন্ত জায়গায় কাজে লাগবে, যেখানে পরিকাঠামো নেই। আমার জ্ঞান অনুযায়ী এরা ছোট ছোট গ্রিড আকারে চলতে পারে, এতে কম বিনিয়োগ লাগে।
তবে এইসব প্রকল্পের ক্ষেত্রে একটা অত্যন্ত জরুরি কথা হলো ঠিকমতো এগুলি রক্ষণাবেক্ষণ করতে হবে। অস্ট্রিয়ায় জলবিদ্যুৎ নেটওয়ার্ক আগে থেকেই বেশ প্রতিষ্ঠিত, তাই ঘূর্ণি বিদ্যুৎ কেন্দ্র আর পাওয়ার বইয়ের বিশেষ কিছু ক্ষেত্রে কাজে লাগাতে পারে। সেই সঙ্গে লাল ফিতার অতিরিক্ত বাধা তো আছে, কিন্তু দুটোই দেখিয়ে দিয়েছে জলবিদ্যুতের মতো প্রতিষ্ঠিত ক্ষেত্রেও নতুন উদ্ভাবন আসতে পারে। অন্যান্য প্রযুক্তির সঙ্গে মিলে এই ব্যবস্থাগুলি বিকেন্দ্রিক ও তুলনামূলক পরিবেশ বান্ধব শক্তি উৎপাদন করতে পারে। বিশেষ করে প্রত্যন্ত এলাকায় তা কাজে লাগতে পারে। তবে সবথেকে বড় অনিশ্চয়তা জল নিয়ে, কারণ জলবায়ু পরিবর্তনের এই সময় জলের পরিমাণ আর তার শক্তি সম্পর্কে অনুমান করা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। শত শত বছর ধরে ভারতের উত্তর পূর্বে আদিবাসী সম্প্রদায়ের অনেক মানুষের জীবনযাত্রার অংশই ছিল শিকার। সময়ের সঙ্গে সঙ্গে সেই জঙ্গল বদলে গিয়েছে। উন্নয়ন, নগরায়ন, জলবায়ু পরিবর্তনের কারণে জঙ্গলের ভারসাম্য ভেঙে পড়েছে, হারিয়ে যাচ্ছে বন্য প্রাণীরা। এই সন্ধিক্ষণের মুহূর্তে দাঁড়িয়ে কোনিয়াক সম্প্রদায় এক নতুন লড়াই শুরু করেছে। এখন শিকারীরাই রক্ষক। তাঁরা চেষ্টা করছেন কিভাবে অবশিষ্ট জঙ্গলকে টিকিয়ে রাখা যায় এবং যা হারিয়েছে তাকে কিভাবে ফেরত আনা যায়। নতুন প্রজন্মকে তারা শেখাচ্ছেন কিভাবে এই বদলে যাওয়া পৃথিবীতে ঐতিহ্য এবং জঙ্গল দুটোকেই বাঁচিয়ে রাখা যায়। ভারতের পূর্ব সীমান্তে নাগাল্যান্ডের এক দুর্গম কোণে চাংলাংশু গ্রামের অবস্থান। এখান থেকে নিকটতম শহরে যেতেও ৮ ঘন্টা লাগে। এই গ্রামে কোন্যাক নাগা সম্প্রদায় বাস করে। এই গোষ্ঠীর রয়েছে বহু পুরাতন শিকারের ঐতিহ্য। আমাদের শিকারের এই রীতি আমরা পূর্বপুরুষদের থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আজও প্রতিটি ঘরে ২-৩টে বন্দুক পাওয়া যাবে। আমিও নিয়মিত শিকার করতাম। আমি বড় প্রাণী কম শিকার করলেও অনেক পাখি শিকার করেছি। 40 বছর বয়সী ওয়ানমাই বাবার কাছ থেকে শিকার শিখেছিলেন। ভারতের অন্য জায়গায় শিকার নিষিদ্ধ হলেও নাগাল্যান্ডে আদিবাসী প্রথা হিসেবে তা টিকে আছে। কিন্তু কয়েকশো বছরের এই প্রথার কারণে এলাকার বন্যপ্রাণীর সংখ্যা কমতে থাকে। চাংলাংশুর জঙ্গলে নেমে আসে নীরবতা। আমরা আগে যেসব পশু পাখি দেখতাম সেগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। কিছু প্রাণী তো আমাদের বন থেকে একেবারেই উধাও হয়ে গেছে। গ্রামের অন্য সবার মতো ওয়ানমাইও প্রথমে বন্যপ্রাণী কমে যাওয়া নিয়ে মাথা ঘামাননি। 2015 সালে হিমালয়ের এক বন দেখে তার চিন্তা বদলে যায়। সেখানে স্থানীয় আদিবাসীরা সক্রিয়ভাবে জীববৈচিত্র্য রক্ষা করছিল। প্রকৃতি বাঁচানোর ক্ষেত্রে তাদের নিষ্ঠা ও ভালোবাসা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। তাছাড়া তাদের বনে পশু পাখির সমৃদ্ধি দেখে আমি ভেবেছিলাম আমাদের গ্রামেও এত পশু পাখি, জীবজন্তু ও বনাঞ্চল থাকলে কত ভালো হতো। ওয়ানমাই গ্রামে ফিরে একটি জীববৈচিত্র্য ব্যবস্থাপক কমিটি গঠন করেন। তারা 3টি ছোট বনাঞ্চল পুনরুদ্ধারের সিদ্ধান্ত নেন। সেখানে আগে গ্রেট হর্নবিল সহ নানা পরিযায়ী পাখি আসত। বনগুলোতে শিকার নিষিদ্ধ ঘোষণা করা হয়। গ্রামসভায় আমরা বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে আমাদের ভাবনার কথা বলি। তারা প্রথমবার এরকম কিছু শোনেন। বন্যপ্রাণী সংরক্ষণের এই বিষয় তাদের কাছে একেবারেই নতুন ছিল। কিন্তু এই সংরক্ষিত বনাঞ্চলের চারপাশে জুম চাষ চলত। ঐতিহ্যবাহী এই পদ্ধতিতে জঙ্গল পরিষ্কারের পর গাছ ও আগাছা পুড়িয়ে জমি চাষের উপযোগী করা হয়। প্রতি বছর বনের এক অংশ পুড়িয়ে সেখানে ফসল ফলানো হয়। পরের বছর অন্য অংশ পোড়ানো হয়। 8 বছর পর পর এই চক্রের পুনরাবৃত্তি চলে। জুম চাষের পরিবেশগত প্রভাব নিয়ে বিতর্ক আছে। নাগাল্যান্ডের বন বিপুলভাবে নষ্ট হওয়ার জন্য এটিকে দায়ী করা হয়।
2003 থেকে 2023 সালের মধ্যে 1200 বর্গ কিলোমিটারেরও বেশি বনভূমি হারিয়ে গেছে, অর্থাৎ মাত্র 20 বছরে দিল্লি শহরের এলাকার সমান বনাঞ্চল নিশ্চিহ্ন হয়ে গেছে। তবে গবেষণায় এও দেখা গেছে যে জুম চাষ খাদ্য নিরাপত্তা দেয় এবং মাটির উর্বরতা বজায় রাখে। এটি পাম তেলের চাষের মতো স্থায়ী একফসলি কৃষির চাহিদাও কমায়। আৰু ইতলা ফৰেষ্ট হলেতো মগান সময়ের সঙ্গে আমরা শুধু আমাদের জনপদটিকে সংরক্ষিত এলাকা বলে ঘোষণা করেছি। মলা কমিউনিটি রিজার্ভ কইনা মগান ইনা ডিক্লেয়ার কইনা আছে এর সঙ্গে আশেপাশের জমিগুলোকেও আমরা যুক্ত করেছি। খেতিখান তোই মগান বেশিরভাগ তো ইতুই ইনক্লুড করি আছে। তার মানে হলো গ্রামবাসীর যে জীবনধারা বা তাদের যে জুম চাষ সেখানে কোনো প্রভাব পড়েনি। জুমকে তাহাকে প্র্যাকটিসে মগান এফেক্ট করাবি দুটো ইমান নাই। এই সংরক্ষণ প্রকল্পে প্রায় 4 হেক্টর জমিতে 3000-এরও বেশি গাছের চারা লাগানো হয়েছে। এটি এখন একটি পাঠশালা যেখানে কন্যাক সম্প্রদায়ের নতুন প্রজন্ম শিকার ও জুম চাষের বাইরে গিয়ে প্রকৃতিকে নতুন চোখে দেখতে শিখছে। প্রকৃতি সংরক্ষণ কি বা বন্যপ্রাণী কিভাবে রক্ষা করতে হবে, আগে আমরা তা জানতাম না। এখন এই প্রকল্পের মাধ্যমে আমরা পরিবেশ রক্ষার ঐতিহ্যকে এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। 21 বছর বয়সী অ্যাংভা এই প্রকল্পের প্রথম স্বেচ্ছাসেবক ছিলেন। এখন তিনি প্রকৃতি শিক্ষক হিসেবে ছাত্র ও তরুণদের এখানে নিয়ে আসেন। আমি শিশুদের বলি, ওই বড় গাছে শুধু পিঁপড়ে থাকে না, পাখি থাকে, পাখির বাসা থাকে, আরো নানা প্রাণী থাকে। আমি তাদের গাছটির কাছে গিয়ে যেসব প্রাণী সেই গাছে থাকে তার তালিকা তৈরি করতে বলি। এতে তারা বুঝতে পারে একটি গাছ কাটলে কত প্রাণীর ক্ষতি হয়। এই শিক্ষার্থীরাই পরে স্বেচ্ছাসেবক হয়ে চারাগাছের যত্ন নেয় এবং এই অঞ্চলকে রক্ষা করে। ক্যানোপি কালেকটিভের গবেষক নয়নতারা শিরিগুড়ি চাংলাংশুর প্রকৃতি শিক্ষকদের সাহায্য করছেন। তিনি আদিবাসী সংস্কৃতি ও প্রকৃতি সংরক্ষণের সমন্বয় খুঁজছেন। We have been working together to build আমরা or সবাই মিলে design এমন একটি কর্মসূচি নেওয়ার চেষ্টা করছি যাতে গ্রামের তরুণেরা ও শিশুরা তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতির মধ্যে থেকে প্রকৃতি সংরক্ষণের কাজে যুক্ত হতে পারে। Culturally relevant, involving elements of the local language, local ecology and local culture in the content that is also being used to talk about restoration. প্রতি রাতেই ছোট ছোট দল শিকারে বের হয়, তবে তরুণ প্রজন্মে এই রীতি ধীরে ধীরে কমছে। এতে ওয়ানমাই খুশি। চাংলাংশুতে এখন বন্যপ্রাণী সংরক্ষণের বীজ রোপিত হয়েছে। আমার অতীত জীবনে আমি সুন্দর সুন্দর সব পাখি শিকার করতাম, সেজন্য আজ আমি অনুতপ্ত। এখন পাখি দেখলে আমি তাদের প্রজাতি চিনতে চাই। আগে সব জঙ্গলে প্রচুর প্যাঙ্গোলিন, হরিণ, গন্ধগোকুল ও বনবিড়াল ছিল। আমরা এখন প্রকৃতি সংরক্ষণের চেষ্টা করছি। যদি সেই চেষ্টা সফল হয় তাহলে আমরা বিশ্বাস করি আবার এইসব প্রাণীরা ফিরে আসবে। এই প্রাণীরা ফিরে এলে এক সময়ের দুঃসাহসী শিকারীরা সগর্বে তখন তাদের রক্ষা করবে। আপনি যখন একটি চিপসের প্যাকেট ফেলে দেন তখন তার পরিণতি কি হবে তা নিয়ে কি ভাবনা চিন্তা করেন আলাদা করে? সম্ভবত না। সেই প্যাকেট কিন্তু থেকে যাবে শতাব্দীর পর শতাব্দী ধরে। ভারতে এমন প্লাস্টিকের পাহাড় জমছে, বছরে 90 লক্ষ টনেরও বেশি। দিল্লিতে একজন শিল্পী এই অদৃশ্য সমস্যাকে দৃশ্যমান করে তুলছেন তার শিল্পের মাধ্যমে। যে সমস্ত প্লাস্টিক রিসাইকেলও করা যায় না তা দিয়ে তিনি শিল্পকর্ম গড়ে তুলছেন। তিনি শুধু চান যে প্রতিটা মানুষ যেন বুঝতে পারে আমাদের বর্জ্যের জন্য আমরাই দায়ী আর আমরাই পারি তার সমাধান করতে। এটি একটি বহুস্তরীয় প্লাস্টিক,
যা পুনর্ব্যবহার করা কঠিন। এর পাতলা স্তরগুলি বিভিন্ন জিনিসের মিশ্রণে তৈরি, যা একটির ওপর আরেকটি একসাথে আটকানো থাকে। মানভীর সিং এর কাছে শিল্প পরিবর্তন আনার হাতিয়ার। जैसा कि हमारे देश में लोगों की सोच है कि कोई खाली जगह मिली अपना घर साफ करते हैं और जो एक साइड का खाली प्लॉट है उसमें इस तरह से पूरा डंप कर देते हैं। বাইরে কোনো ফাঁকা জায়গা পেলে সেখানেই बची कुची कसर जो हम लोगों ने की है इसको क्लीन करने की बजाय इसको साफ करने की बजाय उन्होंने क्या कर दिया, आग जला दी इसके अंदर। इसके पीछे का जो इम्पैक्ट पड़ेगा वो ग्रीन हाउस गैसेज को बढ़ावा देगा, ग्लोबल वार्मिंग होगी। এই ভাবনা থেকেই দিল্লির এই শিল্পী পরিবেশ কর্মী হয়ে উঠেছেন। লোকে তাকে প্লাস্টিকওয়ালা নামে চেনে। তিনি এমন এক পদ্ধতি বের করেছেন যাতে শিল্পের উপকরণ জোগাড় করা যায়, আবার একই সাথে মানুষকে সচেতন করা যায়। চিপস, বিস্কুট, সাবান, শ্যাম্পুর প্যাকেটের মতো সব রকম প্লাস্টিক এখানে জমা করতে পারি। এই প্লাস্টিক দিয়ে কি করে? এগুলো দিয়ে আমরা এরকম শিল্পকর্ম তৈরি করি। মনভীর সিং অভ্যাস পরিবর্তনের এই বাক্স বানিয়েছেন। তিনিও তার দল ছতরপুর এলাকার 400টিরও বেশি বাড়িতে সেগুলো দিয়েছেন। তারা নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে প্লাস্টিক সংগ্রহ করেন। এই উদ্যোগ বেশ সাড়া ফেলেছে। You know, I have been collecting plastics for a while. When I got the habit changer box, I just found it really encouraging because I felt that I'm not alone. So I think the habit changer box is more of an encouragement to know and to be reminded of a team of people who have the same values of, you know, having an environment, a world that's clean. ক্রিস্টিনা 1 বছরেরও বেশি সময় ধরে এই বাক্স ব্যবহার করছেন। এই পর্যন্ত তিনি 15 কিলোর বেশি প্লাস্টিক আলাদা করেছেন। এগুলোই মানভীরের শিল্পকর্মের উপকরণ। हैबिट चेंजर बॉक्स जब भर जाता है तो हम वो प्लास्टिक बैग को स्टूडियो लाते हैं, उसका क्लीनिंग करते हैं। क्लीनिंग करने के बाद उसको सुखा देते हैं। सुखाने के बाद हम वो प्लास्टिक को सेग्रीगेट करते हैं कलर के अकॉर्डिंग। जिस तरीके से एक आर्टिस्ट अपनी कलर पैलेट तैयार करता है, रेड, ब्लू, ग्रीन, येलो, ये सब कलर तैयार करता है, तो मुझे वो कलर के तौर पे प्लास्टिक दिखता है। फिर उससे हम फाइनल आर्ट क्रिएट करते हैं। ভারত পৃথিবীর সবচেয়ে বেশি প্লাস্টিক দূষণকারী দেশগুলোর একটি। প্লাস্টিক থেকে পৃথিবীর বার্ষিক গ্রিনহাউস গ্যাসের 3.4% নির্গত হয়। প্লাস্টিক দূষণ সমুদ্রের কার্বন ডাই অক্সাইড শোষণের ক্ষমতাও কমিয়ে দেয়, যা মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনকে আরও ভয়াবহ করে তোলে। এই বিপদ সম্পর্কে মানুষকে জানানোই মনভীরের কাজের প্রধান লক্ষ্য। তিনি নিয়মিত স্কুলে গিয়ে অল্প বয়সীদের প্লাস্টিক দূষণের কথা বোঝান, তাদের শিল্পকর্ম বানাতে উৎসাহও দেন। जो भी हम वेस्ट मटेरियल जैसे कि बुरादा हो गया, लोहे का हो गया, पेन वगैरह हो गई, हम रखते ऐसे कि ताकि आगे जाके कोई काम ना आए, कुछ पेंटिंग बनानी पड़ जाए। ये जैसे कि ये कागज जो पड़े रहते हैं इनसे भी हम पेंटिंग बनाते हैं, इनको भी नहीं फेंकते, हम इनको भी संभाल के रखते हैं। মনভীরের শিল্পকর্ম দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রদর্শিত হয়েছে। সম্প্রতি নয়াদিল্লির কিরণ নাদার শিল্পালয়ে তিনি একটি বিশেষ শিল্পকর্মের প্রদর্শনী করেছেন। সেখানে তার আঁকা একটি ল্যান্ডস্কেপ ছবিতে তিনি প্লাস্টিক দূষণের প্রভাব তুলে ধরেছেন। শিল্পকর্মে তিনি প্রায়ই বহুস্তরীয় প্লাস্টিক ব্যবহার করেন। এই প্লাস্টিক শত শত বছরেও পচে না, পরিবেশে একইভাবে থেকে যায়। পরিবর্তন আনার এই সংগ্রাম মনভীরকে আনন্দ দেয়, তবে পেশাদার শিল্পী হিসেবে জীবনযাপন সহজ নয়। ऑब्वियसली फाइनेंशियली काफी स्ट्रगल रहा है और अभी भी इसको मैं कई बार झेलता हूँ। मैं ये नहीं कहता कि अभी मेरे पास कोई प्रोजेक्ट नहीं था प्लास्टिक मत दीजिए, क्योंकि इससे कंसिस्टेंसी है, वो रुक जाएगी। लोगों की आदत कैसे बदलेगी फिर? গত 8 বছরে মনভীর 3 মেট্রিক টন বহুস্তরীয় প্লাস্টিক, 1 টন প্লাস্টিক বোতল আর 350 কেজি মাছ ধরার পরিত্যক্ত জাল পুনর্ব্যবহার করেছেন। তার শিল্প শুধু নান্দনিক অভিব্যক্তি প্রকাশের মাধ্যম নয়, পৃথিবীকে বাঁচানোর আহ্বানও। আজকের মতো এই পর্যন্তই। জঙ্গল, নদী, তালগাছ, প্লাস্টিক, নানান ধরনের গল্প দেখলাম। আর সব গল্পের মূলে একটাই কথা রয়েছে, ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে। আপনার আশপাশে এমন কোনো উদ্যোগ যদি আপনার চোখে পড়ে, তাহলে তা আমাদেরকে লিখে জানাতে ভুলবেন না। একই সঙ্গে ইনস্টাগ্রামে DW এনভায়রনমেন্ট ফলো করতে ভুলবেন না, এমনই আরও অনেক গল্পের জন্যে। আবারও দেখা হচ্ছে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে, আগামী সপ্তাহে।
ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জলবায়ু, পরিবেশ ও উদ্ভাবনের অসাধারণ সব প্রতিবেদন থাকছে প্রতি সপ্তাহে ইকো ইন্ডিয়ায়। জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যতের পথে পরিবেশ বান্ধব চাকরি ও পেশার কথা তুলে ধরি আমরা। কলকাতা, দিল্লি ও চেন্নাইয়ের মতো শহরে করি সবুজ পরিবহন, নির্মল বায়ু ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানির খোঁজ। কিভাবে আমরা টেকসই জীবনযাপন করতে পারি, চলুন অনুসন্ধান করি একসঙ্গে। চোখ রাখুন DW বাংলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পাতায় এবং প্রতি সপ্তাহে কলকাতা টিভির পর্দায়।